লাখো কোটি চোখ আজ অশ্রু সজল, শোকে কাতর দেশ। আপোষহীনতার প্রতীক মহিষী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। দেশ বিদেশের নেতাদের বার্তা, প্রশংসা, স্তুতি। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। অরফানেজ আর চ্যারিটেবল ট্রাস্ট মামলার প্রতিহিংসায় প্রায় 850 দিন কাটে নিঃসঙ্গতায়। নিজ গুণে খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারি। অনুপস্থিতি দলের জন্য বিশাল এক শূন্যতা, রাজনীতির প্রেক্ষাপট বদলানোর ধারণা। দলের যারা সিনিয়র নেতারা আছেন তাদের ঐক্যের বন্ধনটা টিকিয়ে রেখেছেন খালেদা জিয়া। এই বন্ধনটা আলগা হয়ে যাওয়াটা স্বাভাবিক। আমার দুপুরের বাংলাদেশ দেখছেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সেই খবরের পুরোটা জুড়েই আছেন একজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপোষের নেত্রী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গভীর রাত পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে অবস্থানের পর সকালে মায়ের মৃত্যুর পর আবারও হাসপাতালে যান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া তাঁর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে স্ত্রী শামিলা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তার সম্ভব হয়নি। কেবল একটি নাম নয়, খালেদা জিয়া দেশের রাজনীতির মাগ বদলের এক জীবন্ত ইতিহাস। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন কোটি মানুষের দেশনেত্রী। স্বৈরাচার পতন আন্দোলনের আপোষের নেত্রী থেকে 3 বারের প্রধানমন্ত্রী। তার স্বপ্নে আকাঙ্ক্ষায় ছিল গণতান্ত্রিক এক উদার বাংলাদেশ। লড়াই করেছেন আমৃত্যু। তিনি সন্তানের মা, নেতাকর্মীদের কাছে গণতন্ত্রের মা। রাজনীতির জটিল মঞ্চে দীর্ঘ পথ চলায় দেশ, মাটি আর মানুষের প্রশ্নে ছিলেন আপোষহীন। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন এগুলো বন্ধ করেন। আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দিয়ে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমরা ক্ষমতায় এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন নীতি। ধরে ধরে মারোটান রাজা হবে খান খান, তেমনি ভাবে এদের অবস্থাও সেই অবস্থা হবে। দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়।
বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। দেশ ছাড়িয়ে খালেদা জিয়ার ব্যাপ্তি বিশ্ব রাজনীতিতে, কিন্তু বরাবরই তিনি এই সবুজ শ্যামল উর্বর বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। পাহাড় কিংবা সমতল সবখানেই ছিল যার বিচরণ। We emphasize the centrality of women and children in our development strategy. বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশের করে হামলা করা, আমি আমার মাটিকে কারো ব্যবহার করতে দেব না। আমরা সকলকেই বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। ফেনীর ইস্কান্দার মির্জা ও তৈয়বা মজুমদার দম্পতির এই সন্তান জন্ম নেন দিনাজপুরে 1946 সালে। ঠিক পুতুলের মতো দেখতে, তাই নামও খালেদা খানম পুতুল। 1960 সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। 1981-তে জিয়াউর রহমান হত্যার পর 2 সন্তান নিয়ে অকুল পাথারে খালেদা জিয়া। স্বামী জিয়ার সততা গৃহবধূ খালেদার পরিবারে নিয়ে আসে দৈন্য। তবুও পরিমিত দৃঢ় এক নারীর রূপ দেখে এই বাংলাদেশ। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চাল খাই। দেশ তখন ক্রান্তিকালে। খালেদা জিয়ার আবির্ভাব বিপদসংকুল রাজনীতির মঞ্চে। নেতাকর্মীদের চাপে স্থির নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে 82-র 2 জানুয়ারি প্রাথমিক সদস্য হন দলের। 83-তে ভাইস চেয়ারম্যান আর 1984-তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। এরশাদ ক্ষমতা দখলের পর গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনে নামেন খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে 86-তে একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি। এরপর থেকে রাজপথই যেন তার বিচরণ স্থল। জনগণই তাঁর সার্বক্ষণিক সঙ্গী আর ভরসা। গণতন্ত্র পুনরুদ্ধারে অবিরাম সংগ্রাম যেন প্রত্যয়ী এক বঙ্গনারীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় গোটা দেশকে। বসনে ভূষণে সাদামাটা, দেশ জনতার প্রশ্নে ইস্পাত কঠোর। গণতন্ত্রের মিছিলে, স্লোগানে, নেতৃত্বের সামনে। 1983 থেকে 1990 পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের 7 বছরে বন্দী হন 7 বার। এর সাথে শাসনামলে গণতান্ত্রিক খালেদা জিয়া হয়ে ওঠেন আপোষহীন। 91-এ স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফিরে আসে সংসদীয় শাসন ব্যবস্থা। কর্মসংস্থান সৃষ্টি, গার্মেন্টস শিল্পের প্রসার আর নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা অনন্য। প্রতিবেশীর কাছ থেকে পানির ন্যায্য হিস্সা দাবিতে ছুটে যান জাতিসংঘে। তাঁর গুরুত্বের স্থান ছিল জনমতামত, শান্তি আর স্থিতিশীলতায়। রাজনৈতিক প্রজ্ঞার এক অনন্য পরিচয়। We have made primary education compulsory under law. Education for girls in rural areas have been made free up to the 8th class. 2001-এ প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার। স্থান করে নেন ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায়। 2007 আলোচিত 1/11 সময়ে আবারও কারাবন্দী বিএনপি চেয়ারপারসন। অস্থির এক রাজনীতির সময়ে বড় ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য চলে যেতে হয় লন্ডনে। ওই দুঃসময়েও ছাড়তে রাজি হননি দেশ। এই যে মাইনাস ফর্মুলা আপনারা জানেন, সে মাইনাস ট্রান্সফারে তারা চেয়েছিল যে বিএনপিকে ভেঙে দিয়ে কিংবা আমাদেরকে বাদ দিয়ে তারা নতুন করে একটা বিএনপি নাম দিয়ে নতুন একটা বিএনপি তৈরি করবে। ভোটের মাঠে তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি পরাজয়। 91, 96, 2001 কিংবা মহাবিপর্যয়ের 2008। যতবার যে নির্বাচনে যতগুলো সংসদীয় আসন থেকে লড়েছেন, প্রতিটিতেই খালেদা জিয়া জয়ী হন জনতার উপচে পড়া ভালোবাসায়। আমাদের ভাষা আন্দোলন, বিভিন্ন জাতীয় সংগ্রাম ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই। সংবিধান পরিবর্তন করেছে, এখন যে সংবিধান করেছে সেই সংবিধানে জনগণের কল্যাণের কিছু নাই। আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদদের জড়িত বাড়ি থেকে। খালেদা জিয়ার জীবনের সবচেয়ে দীর্ঘ ব্যক্তিগত আর রাজনৈতিক নিপীড়ন যন্ত্রণা শুরু 2009 থেকে। আওয়ামী লীগ সরকার সেনানিবাসের মইনুল রোডের বাসভবন ছাড়তে বাধ্য করে তাকে। কাছে ছিলেন না 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। স্বামী আর সন্তানদের স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়ার পর
খালেদা জিয়ার নতুন লড়াই শুরু। হুমকির মুখে পড়া গণতন্ত্র উদ্ধারে ছুটে যান রোড মার্চে। 13 সালের শেষ দিকে মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রায় নেমে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পড়েন পুলিশি বাধায়। 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকারীদের সঙ্গে। আমি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, এর পরিণাম হবে ভয়াবহ। 1 বছর পর টানা 93 দিন গৃহবন্দির মতো অফিস বন্দী ছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। যদি বন্দি না করে তাহলে এত পুলিশ দিবে কেন? রাস্তাঘাট সব বন্ধ, গেটে তালা, এবং এখন আমি যে বেরোতে ছিলাম আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন? কেন রে ভাই, এই গ্যাস কেন মারা হচ্ছে? আমি তো কথা বলছি, কথা বলতেও কি আপনারা দেবেন না? রাজনৈতিক জীবনে সংকটের নানা অধ্যায় থাকে, কিন্তু সেই মানুষটি যদি হন একজন মা, তখন বাংলাদেশ দেখল এক নরম কোমল মাকে। রাজনীতির কুটিলের প্রতিহিংসার শিকার হয়ে অরাজনৈতিক ছোট সন্তান আরাফাত রহমান কোকো মালয়েশিয়ায় মারা যান 2015-র সেই উত্তাল দিনে। মরদেহ যখন দেশে পৌঁছায়, খালেদা জিয়া তখনও আপোষহীন তাঁর সংগ্রামে। ক্ষমতার জনতার ভিড়ে একজন মা টুকরে কেঁদে ওঠেন আদরের সন্তানের শিয়রে। ভেঙে পড়ে সমস্ত গাম্ভীর্য, সাধারণকে স্পর্শ করে মায়ের মমতা। লড়াই শেষ হয় না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যখন দেশের প্রান্ত জুড়ে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান তার, তখন নেমে আসে বিচারের খড়গ। রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইনিভাবে মোকাবেলা করেন চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট মামলা। আইনজীবীদের কাছে যা ছিল ষড়যন্ত্রমূলক আর রাজনৈতিক উদ্দেশ্যমূলক, বিচারিক আদালতের দেয়া 5 বছরের সেই সাজা উচ্চ আদালতে হয়ে যায় 10 বছর। 2 মামলায় 17 বছরের কারাদণ্ড। বিতর্কের মধ্যেই দণ্ড নিয়ে বন্দী হন খালেদা। ঠাঁই হয় পুরানো ঢাকার নির্জন কারাগারে, সঙ্গী কেবল গৃহপরিচারিকা ফাতেমা। আজকে তাই আওয়ামী লীগের ওই নেতার মতোই সকলকে আর কিছুদিন পরে জনগণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকাতে হবে। সেই জন্য জায়গা এখন খুঁজে রাখুন। এরপর থেকেই অসুস্থতাই তাঁর সঙ্গী। পরে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে 2020 সালের 25 মার্চ সাময়িক মুক্তি দিলে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। কিন্তু পায়ে হেঁটে যাওয়া খালেদা জিয়া ফেরেন হুইল চেয়ারে। একদিকে বয়স, অন্যদিকে নানান ব্যাধি তাঁর গন্তব্য ঠিক করে শুধু হাসপাতাল আর বাসা। উপেক্ষিত হতে থাকে বিদেশে বিশেষায়িত চিকিৎসার আকুল আবেদন। দূরত্ব বাড়ে সক্রিয় রাজনীতি থেকে, তবুও তাঁকে ঘিরেই আবর্তিত হতে থাকে বিএনপির সবকিছু। 2024-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে মুক্তি মেলে দেশনেত্রী খ্যাত, সাধারণ জনতার কাছে তুমুল জনপ্রিয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হয়ে ওঠেন ঐক্যের অনন্য প্রতীক। অভ্যুত্থানের পরপর জনতার উদ্দেশ্যে দেয়া ভিডিও বক্তব্যে যেন নিজের অসাধারণ উদার সহিষ্ণু ব্যক্তিত্বের পরিচয় আরও একবার তুলে ধরেন বিপ্লবী জনতার সামনে। প্রতিহিংসা ভুলে জোর দেন রাষ্ট্র ও জনগণের স্থিতিশীলতায়। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। 2025-এর শুরুতে লন্ডনে যান চিকিৎসার জন্য। রাজনীতি যে সন্তানের সঙ্গে ভৌগোলিক দূরত্ব বাড়িয়েছিল, সেই জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেলেন। মা খালেদা জিয়া যখন চিকিৎসাধীন, তখন প্রতিদিন মায়ের জন্য ছেলের খাবার নিয়ে যাওয়ার ছবি যেন দোর্দণ্ড প্রতাপশালী রাজনৈতিক পরিবারের নিরীহ পারিবারিক জীবনকেই তুলে ধরে। এরপর বেশ কয়েকবার স্রষ্টার কৃপায় চিকিৎসকদের আন্তরিক লড়াইয়ে খালেদা জিয়া ফিরে আসেন মৃত্যু দুয়ার থেকে। কিন্তু শেষ অবধি আর ফেরা হয় না। সবার উদ্বেগ, উৎকণ্ঠার অবসান ঘটে এক মহাপ্রয়াণে। ব্যক্তি আর সামাজিক মূল্যবোধে যিনি প্রেরণার, স্বভাবে আচরণে পরিমিত, পরিশীলিত, স্নিগ্ধ, সহনশীল খালেদা। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষায় অবিচল, সাহসী, প্রত্যয়ী, প্রগতিশীল তিনি। জনতার সেই খালেদা বিদায় নিলেন অশ্রুর আহাজারিতে, সব মঞ্চ থেকে গণবিষণ্ণতায় ভাসিয়ে এই বাংলাদেশকে।
শরীরী প্রস্থান হলেও অনন্য ভূমিকার জন্য খালেদা জিয়া জড়িয়ে থাকবেন বাংলাদেশের পরিচয়ের সঙ্গে। এদেশের রাজনৈতিক ইতিহাসে বরাবরের মতোই থাকবেন প্রাসঙ্গিক। ক্ষমতা আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় হলো দেশ এবং জনতা। দেশ এবং জনতা আমাদের কাছে বড়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন, পথ চলা, সেসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন, কিন্তু তার আগে আমরা একটু গুলশানে যেতে চাই। সহকর্মী আরিফিন শাকিল আছেন সেখানটায়। শাকিল, একটু ছোট্ট করে জানাবেন দলের স্থায়ী কমিটির সভা কি এখনো চলছে কিনা, নাকি সেটি শেষ হয়েছে, একটু জানাবেন আমাদেরকে। না রবিন, এখনো স্থায়ী কমিটির বৈঠক চলছে, হয়তো আরও আধা ঘন্টার মতো চলবে, অর্থাৎ 2:30টা নাগাদ একটা সময় রাখা হয়েছে ব্রিফিংয়ের জন্য। আমরা সেই ব্রিফিং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করবেন। বৈঠক এখন চলছে। বৈঠকের পাশাপাশি স্থায়ী কমিটির পাশাপাশি দলের অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সাংগঠনিক নেতারা রয়েছেন, বিভিন্ন সংগঠনের বিভিন্ন শাখার যারা শীর্ষ নেতারা রয়েছেন, তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। তাদেরকে হয়তো এক ধরনের নির্দেশনা দেওয়া হবে, যেহেতু আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে, দাফনের বিষয় রয়েছে, এবং সেই সঙ্গে জিয়া উদ্যানে তাকে সেখানেই কবরস্থ করা হবে। সেই প্রস্তুতি সব কিছু মিলে মূলত দলের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। দলের অন্যান্য পর্যায়ের, বিশেষ করে যারা অঙ্গ এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সেই সঙ্গে যারা সাংগঠনিক নেতারা রয়েছেন, তাদেরকে সেটি মূলত এখন দেওয়া হচ্ছে। স্থায়ী কমিটির বৈঠক যদিও চলছে, সেই বৈঠকে তাদের একটি অংশ সেখান থেকে তাকে ব্রিফ করা হবে। এরপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের যে কর্মসূচি, সেই কর্মসূচি জানাবেন, এবং তার জন্য শোক সভা থেকে শুরু করে বাকি যে কর্মপন্থা সেটি যেমন জানাবেন, তেমনি সরকারের পক্ষ থেকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, আগামীকাল সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে সরকারের সেই কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা জানানোর কথা রয়েছে। রবিন, সেই বৈঠক শেষ হলে পরবর্তী সংবাদ সম্মেলনে তার বিস্তারিত জানবো। যেতে চাই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সহকর্মী তানজিম শাফিন রয়েছেন। সহকর্মী তানজিম শাফিন, আপনি নয়াপল্টনে বোধহয় রয়েছেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। দোয়া মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছেন নেতাকর্মীরা। এই শোক সংবাদ পাওয়ার পরে নেতাকর্মীদের মধ্যে 2 ধরনের প্রতিক্রিয়া আমরা দেখছি। কেউ কেউ আহাজারি করছেন, কেউ কেউ ঠায় দাঁড়িয়ে আছেন, শোকস্তব্ধ হয়ে তাদের কণ্ঠরোধ হয়ে গেছে, তারা কথা বলতে পারছেন না, কিংবা আমরা দেখছি যে তাদের শারীরিক ভাষায় সেই প্রতিক্রিয়া যে অনেকটা ভেতর থেকে ভেঙে পড়ার চিত্র। নেতাকর্মীদের যেমনি 2 ধরনের চিত্র আমরা বলছিলাম, তেমনি প্রান্তিক থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন। আমরা এই মুহূর্তে 2বারের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হক আলালকে পেয়েছি, তার কাছ থেকে জানতে চাই, এই সময়ে যখন জাতি একটু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হয়েছিলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার এই সময় থাকাটা কতটা জরুরি ছিল? তার থাকাটা খুবই প্রয়োজন ছিল, কারণ উনি জীবদ্দশায় সর্বশেষ বিএনপির যে কাউন্সিলটি করেছিলেন, সেই কাউন্সিলে আমাদের স্লোগান ছিল 2টি বাক্যের মধ্যে, নানান মানুষ নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত। সুতরাং দেশের গণতান্ত্রিক এই নব উত্তরণের যে যাত্রাপথ, এখানটায় ওনার অভাব বাংলাদেশের মানুষ বহুদিন ধরে অনুভব করবে। তবে একটা স্বস্তির বিষয় আছে, সেটা হচ্ছে যে সেই 2016 কাউন্সিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন পুনরায় নির্বাচিত হয়েছিলেন, এবং জনাব তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তো দলের নেতা হিসাবে এবং পুত্র হিসাবে বেগম খালেদা জিয়ার পাশে শেষ সময় তারেক রহমান থাকতে পেরেছেন, এইটা হচ্ছে একটা গণতান্ত্রিক আশাবাদের বিষয়। শুনছিলেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা মোজাম হোসেন আলাল, তিনি বলছিলেন যে আগামীর রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে থাকাটা যেমন জরুরি ছিল, তেমনি তার যেই আদর্শ সেটিকে ভিত্তি করে নিয়ে এই দলটির আগামী পথ চলা অব্যাহত থাকবে। অনেক ধন্যবাদ সহকর্মী তানজিম শাফিন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এই সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান।
সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। মানিক মিয়া এভিনিউতে আগামীকাল বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। জানানো হয়, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। তাছাড়া শোক সন্তপ্ত পরিবারবর্গ এবং অনুসারীদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, তাকে খুব কাছ থেকে দেখা একজন মানুষের সঙ্গে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা। শিরিন সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন, একেবারে ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। কেমন দেখেছেন আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে? ধন্যবাদ। আমি জবে থেকে রাজনীতি করি, সেই ইন্টারমিডিয়েট থেকে আমার সৌভাগ্য যে তখন থেকেই বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে রাজনীতি করার আমার সুযোগটা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আমি একদম শেষ সময় পর্যন্ত আমি কাছাকাছি থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছি। তার চরিত্রে যেটা হলো যে আমরা যেটা এরশাদ বিরোধী আন্দোলন যে উপাধি দিয়েছেন আপোষহীন নেতৃত্ব, এই ব্যাপারে তিনি কোনো অন্যায় বা এই ফ্যাসিস্ট বা সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে আপোষহীন ভূমিকা, তার সেই ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, আমি মনে করি যে বাংলাদেশ যতদিন থাকবে
বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ মনে রাখবে। এবং তিনি খুব সরল প্রকৃতির একজন মানুষ ছিলেন। তিনি যেমন বলেছেন যে আমার 3টি পরিবার, আমার একটি পরিবার আমার নিজের পরিবার, আরেকটি পরিবার হচ্ছে আমার দল, আরেকটি পরিবার হচ্ছে আমার দেশ। এবং এই কথাগুলো উনি কিন্তু শুধু শুধু এমনি এমনি বলতেন না, তিনি মনে প্রাণীটা বিশ্বাস করতেন। সব সময় তার মানে ম্যাডামের মুখে আমরা সবসময় দেখতাম যে মানে দেশের প্রতি যে তার একটা দায়িত্ববোধ, এবং যে কোনো বিষয়ে ধরুন কোথাও হতে যাচ্ছি, কোনো একটা গার্মেন্টস দেখলেন, সেই গার্মেন্টস নিয়ে বলতে থাকলেন, দেখেছো আমাদের দেশে মেয়েরা কত এগিয়ে যাচ্ছে, এই যে গার্মেন্টস কত, এই গার্মেন্টসে এইটা হয়েছে, এখানে একটা ইন্ডাস্ট্রি হয়েছে। মানে এই যে তার ভিতরে যে দেশকে আত্মনির্ভরশীল করে তোলা এবং নারী ক্ষমতায়নের মধ্যে যে তার মধ্য দিয়ে তিনি যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করে, এটা কিন্তু বেগম খালেদা জিয়ার আন্তরিকতার জন্য এবং তার যে একনিষ্ঠতার জন্য এটা কিন্তু আমরা করতে পেরেছি। আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের অমর্ত্য সেন, যিনি নোবেল বিজয়ী, তিনিও কিন্তু একসময় বলেছিলেন যে বাংলাদেশের যে নারী শিক্ষার প্রতি কেউ যদি শিক্ষাদান করতে চান, কেউ যদি জানতে চান, তাহলে বাংলাদেশে যেয়ে দেখতে পারেন। বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছেন বেগম খালেদা জিয়া, তিনি যে নারী শিক্ষার প্রতি যে জোর দিয়েছেন, অভূতপূর্ব যে সাড়া ফেলেছেন, যে কারণে আজকে আমরা সেই সুফলটা কিন্তু আমরা আজকে পাচ্ছি। আজকে দেখেন, আজকে স্কুল কলেজ বলেন, ইউনিভার্সিটিতে বলেন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি ছেলেদের চাইতে মেয়েরা অনেক বেশি এগিয়ে গেছে। আপনার কর্মক্ষেত্রে বলেন, মেয়েরা তাদের কর্মদক্ষতা দিয়ে, তাদের নিষ্ঠা দিয়ে তারা অনেক ছেলেদের চাইতে অনেক জায়গায় অনেক বেশি ভালো করছেন। এবং এই যে আজকে নারীদের এগিয়ে যাওয়াটা, এটা একেবারে একান্তই বেগম খালেদা জিয়ার অবদান এবং তার আন্তরিকতার কারণেই এবং এটা করতে পেরেছি। এইরকম ধরনের বিশেষ কিছু দিক আছে। এবং নেতাকর্মীদের প্রতি তার যে একটা মমত্ববোধ, এটা মানে কাছে না থাকলে আমরা তো খুব কাছে থেকে দেখেছি, মানে এটা কল্পনা করা যাবে না। উনি প্রায় ম্যাক্সিমাম নেতাকর্মীদের নাম তিনি জানতেন, না জানলে বলতেন ওর নামটা যেন কি, এবং উনি তার সম্পর্কে জানতে চাইতেন। হ্যাঁ, কোনো একটা নেতার ধরেন এসেছে, কেউ হয়তো বলছে আমি জেল খেটে এসেছি, তারপরে কেউ হয়তো নিচে দাঁড়িয়ে আছে, বলছে ও জানি কে, তারপরে বলতো আচ্ছা ও ভিতরে গেল না কেন, ও তো অনেক ও দূরে থেকে এসেছে। এই যে মানে হয়তো ডিস্ট্রিক্ট থেকে এসছে, তাই হয়তো সময়ের কারণে বা কোনো হয়তো অনুষ্ঠানের কারণে সে হয়তো ম্যাডামের সাথে দেখা করতে পারেনি। নিচে যখন আসে, যে নামার সময় যখন সালাম দিত, তখন বলতো ও আমার সাথে দেখা করতে পারলো না কেন, এত দূরে থেকে এসছে, ও এরকম হলে তোমরা ওদেরকে আগে দিবা। মানে এই যে নেতারা জেল থেকে আসলে তাদেরকে একটু আগে বাড়িয়ে তার কাছে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদেরকে সান্ত্বনা দেওয়া, এবং আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে যে উদ্বুদ্ধ করা যে একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে তোমাদের আন্দোলন করতে হবে এবং এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে তোমাদের এগিয়ে যেতে হবে। এবং দেখেন যে যখন তিনি মনে করেছেন যে আমার নেতাকর্মীদের উপরে অনেক বেশি অত্যাচার নির্যাতন হচ্ছে, যে কারণে দেখেন তিনি যখন শেষবার যখন জেলে যাচ্ছেন, তিনি কিন্তু বলে গেছেন যে আমি যদি জেলে যাই, আমার দলের নেতাকর্মীদের তোমরা কোনো বড় ধরনের কর্মসূচি নেবে না। কারণ বড় ধরনের কর্মসূচি দিলে শেখ হাসিনা কী করতো, আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে জেলে দিয়ে দিত, এবং তখন কী হতো, তখন একদম নিঃস্ব হয়ে যেতাম আমরা। যে সে কারণে তিনি অনেক মানে এরকম বহু উদাহরণ আছে যে কর্মীদের প্রতি তার যে নিডের ভালোবাসা এবং দেশের প্রতি তার যে ভালোবাসা, এটা কাছে থেকে না দেখলে বোঝা যাবে না। এবং সেটার জন্য তিনি নিজেকেই বিলীন করে দিয়েছেন দেশের জন্য। আমার যতটুকু মনে পড়ে 2015-এর কথা, আপনিও তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে টানা 93 দিন গুলশানে অবরুদ্ধ অবস্থায় সেই আন্দোলন চলছে। একদিকে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি, অন্যদিকে এমন সময় খবর আসে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর, পরবর্তীতে মরদেহ তিনি সেখানে সেই আন্দোলন চলাকালীন সময় গ্রহণ করতে হয়। আপনি একেবারে পাশেই ছিলেন, সঙ্গে ছিলেন। সেই সময়টার কথা একটু জানতে চাও যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার পারিবারিক যে কষ্টটা, সেটা আসলে তখন তিনি কিভাবে প্রকাশ ঘটিয়েছিলেন, বা তখন আপনাদের কাছে কি মনে হয়েছিল তাঁকে দেখে? যখন এই খবরটা আসলো, তখন আমরা দেখেছি ওনার পরিবারের সদস্যরা, ওনার একদম নিজস্ব ভাইয়ের বউ, তখন তো তার ছেলেরা কেউ দেশে নেই, 2 ছেলে তার বিদেশে আছে এবং তার ছেলে নাতি সবাই তখন বাইরে। তো তার নিজস্ব আত্মীয় স্বজন, তার আমাদের মেজো খালাম্মা, তিনি আসলেন, এসে মানে কিভাবে যে বিষয়টা বলবেন, তো আমরা সবাই মানে এই যে ওনাকে গিয়ে বলা, এবং মানে তারপরে তো উনি অনেকটা মানে অসুস্থ হয়ে গেলেন, যে কারণে উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার
পরামর্শ অনুযায়ী কিন্তু তাকে একটা ঘুমের ওষুধ দেওয়া হলো, এবং তারপর তার কোনো সেন্স ছিল না, বেশ অচেতন অবস্থায় ছিলেন। তখনই কিন্তু যে তৎকালীন শেখ হাসিনা একটা নাটক করলেন, যে তিনি হঠাৎ করে অফিসে চলে আসলেন। তো এটা পুরোটা একটা দেখানো নাটক ছিল, কারণ তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা কিন্তু বারবার বলছিলাম যে উনি দেখা করতে পারবে না, তার দেখা করে ওই মুহূর্তে কি দেখা করা যায়, কিন্তু এটা একটা ভুল উপস্থাপন করা। তারপরে আমরা দেখেছি যে আমার মনে হয়েছিল যে আজকে বোধহয় আন্দোলন শেষ, ম্যাডাম মনে হয় আজকে আর। কিন্তু দেখেন এই যে সেই সময় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, এই একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তিনি কি করলেন, তার ব্যক্তিগত তার ছেলের শোকে তার ভিতরে রেখে তিনি আন্দোলনটা চালিয়ে গেলেন। এবং তিনি আমরা ভেবেছি হয়তো উনি সন্ধ্যার চলে যাবেন, এবং তিনি গেলেন না, এবং তিনি তার একদিন ওয়েট করলেন, তারপর পরের দিন লাশ আসলো। লাশ আসার পরেও কিন্তু বললেন না, আমি আন্দোলন এগিয়ে যাব, আমি আন্দোলন চালিয়ে যাব। তার মানে এই যে দলের দেশের প্রতি যে তার যে কমিটমেন্টটা, তার ব্যক্তিগত যে তার কত বড় ক্ষতি হয়ে গেছে, এবং পরবর্তীতে তিনি কিন্তু এই কষ্টটা কিন্তু তার ভিতরে আস্তে আস্তে যে তাকে কতটা কষ্ট দিয়েছে। এবং পরবর্তীতে যখন তিনি এই শেখ হাসিনার ফ্যাসিস্টের এই একটা সাজানো মামলা, তাকে যখন জেলে পাঠানো হলো, সব কিছু মিলিয়েই কিন্তু তিনি খুব মানে কষ্ট পাচ্ছিলেন। তারপরে এই এমন একটি কারাগারে তাকে রাখা হলো যেখানে কোনো মানুষ ছিলেন, একটু মানে বন্ধ কারাগারে তাকে রাখা হলো। এবং প্রথমে তাকে মাটিতে পর্যন্ত শোয়ার ব্যবস্থা করা হলো। যে এই যে একটা বয়স্ক, একজন বয়োবৃদ্ধ, একজন প্রবীণ নেত্রীকে যে বিন্দুমাত্র সম্মান করা, সেটাও কিন্তু সেই সময় তার কাছ থেকে পাওয়া যায়নি। তারপর আমরা দেখেছি যে মানে ম্যাডামের যে মানে এত কিছুর পরও যে নিজেকে ধরে রেখে দেশের জন্য, দেশের মানুষের জন্য এগিয়ে নিয়ে যাওয়া, এটা আসলে ওনাকে কাছে থেকে না দেখলে বোঝা যাবে না। আরেকটি বিষয় আমি আজকে না বলে পারছি না, ম্যাডামের সবচেয়ে বেশি কষ্ট ছিল, মানে আমার কাছে মনে হয়েছে যে ম্যাডামের বিরুদ্ধে যে একটা মানে এই মামলাটা দিয়েছিল, যে এতিমের টাকা মেরে খাওয়া, এটা উনি খুব কষ্ট পেতেন। বলতে আমাকে কেন এরকম একটা মামলা দেওয়া হলো, যে জীবনে আমি কোনোদিন একটি টাকা কখনো তসরুপ করিনি, আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমি দুর্নীতি কি আমার কলম দিয়ে আমি কখনো একটা অন্যায় সিগনেচার করিনি, কিন্তু আমাকে কেন একটা অন্যায়ের দাবির মানে অন্যায় দাবি দিয়ে আমাকে কেন কারাগারে যেতে হবে, কেন আমার বিরুদ্ধে একটা অন্যায় দাবি দেওয়া হলো, এটাকে উনি খুব কষ্ট পেতেন। যখন এই মামলার তারিখটা আসতো উনি খুবই মানসিকভাবে ভেঙে পড়তেন যে এই কথাটা তাকে শুনতে হবে। এবং দেখেন ওই সময় আমরা দেখেছি কিছু মানে শেখ হাসিনার প্রতীত যে ইয়েগুলো আপনার ম্যাজিস্ট্রেট বা তখনকার যে জাজরা, তখন যে তাকে যে জেরা করতো, এটা যে কত কষ্ট ছিল, মানে এটা উনি কাঁদতে মনে হয় পারতেন না, কিন্তু এটা আমাদের খুব কান্না পেত যখন ম্যাডামকে জেরা করতো এবং তিনি উত্তর দিতে পারতেন না, তিনি খুবই মুষড়ে পড়তেন। তো এই যে মামলাটা দিয়ে তাকে হেয় করা, মানুষের কাছে হেয় করা, এবং আসলে তিনি আমি কি বলবো যে মানসিকভাবে এটাকে তিনি ভালোভাবে নিতে পারেননি কখনো। এরপর সেটার ফলশ্রুতিতেই কারাবরণ, মানে সেই অন্ধকার কারা প্রকোষ্ঠে দিন যাপন, সেখান থেকেই শরীরে নানা রোগ ব্যাধি, আর আজ তার মৃত্যু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিরিন সুলতানা, আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, মহিলা দলের সাবেক নেতৃত্ব তিনি দিয়েছিলেন শিরিন সুলতানা। দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কাছ থেকে দেখেছেন এবং তার সঙ্গে ছায়ার সঙ্গী হিসেবে তিনি ছিলেন। তার কাছ থেকে ব্যক্তি মানুষটি সম্পর্কেও আমাদের জানা হলো, যার আজ প্রয়াণ ঘটল। আমরা আমাদের সহকর্মী আখলাকুস সাফার কাছে যাব। আখলাকুস সাফা রয়েছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। আখলাকুস সাফা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে মানুষের উপস্থিতি, শোকাবহ পরিবেশ। কি বলছেন আসলে উৎসুক, আগ্রহী, আবেগাপ্লুত সেই নেতাকর্মীরা যারা তাদের প্রিয় নেত্রীকে আজ হারালো? কান্নার রোলই থামছে না মানুষের। আমি আসলে মানুষই বলবো, নেতাকর্মী একটু পরেই বলি, কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি শুধু বিএনপি চেয়ারপারসন হিসেবেই নন, বাংলাদেশের একজন নেত্রী, আপসহীন একজন নেত্রী, মমতাময়ী একজন নেত্রী এবং দৃঢ়চেতা ব্যক্তিত্বের একজন মানুষ। তাকে হারিয়ে নেতাকর্মীদের এবং সাধারণ মানুষজনের যে ছলছল চোখ, আমরা সকাল থেকেই কিন্তু সকাল ভোর থেকেই এই যে দৃশ্যটা কিন্তু আমরা দেখছি। সবাই আমাদের স্টুডিওতে যেমন শিরিন সুলতানা, তিনিও যেমন
ব্যাখ্যাগুলো করছিলেন, ব্যক্তিগত জীবনে তারা বেগম খালেদা জিয়াকে কিভাবে দেখেছেন, কিভাবে পেয়েছেন, তেমন নেতাকর্মীদের মধ্যেও কিন্তু সেই তাদের যে স্মৃতি, সেই স্মৃতির কথা তারা মনে করছেন। যারা সরাসরি কথা বলেছেন কখনো, তারা সেই কথাগুলো ভুলতে পারছেন না। তাছাড়া তিনি যখন বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণে গিয়েছেন, বিভিন্ন মিটিংয়ে তিনি যখন বক্তব্য রেখেছেন, সেই মিটিংয়ে যারা উপস্থিত হয়েছেন তারা সেই সময়গুলো মনে করছেন। এমনও অনেকে আছেন যারা সেই সময়গুলোতে জন্মগ্রহণই করেনি, কিন্তু তারা সেই কথাগুলো শুনেছেন। এবং সবচেয়ে বড় কথা, এই দেশের যে গণতন্ত্রের জন্য যে লড়াই, লম্বা সময়ের যে লড়াই, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়ার যে অংশগ্রহণ এবং তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কথা কোনোভাবেই অস্বীকার করার নয়। আমাদের সঙ্গে এখানে একজন আছেন, আপনি তো বেগম খালেদা জিয়ার 3 বারের শাসনামলও দেখেছেন। কেমন ছিল সেই সময়গুলো এবং কেমন নেতৃত্ব ছিল তার? আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত স্পষ্টবাদী এবং সুশাসন করে গেছেন এবং ভালো নেত্রী ছিলেন এবং আপসহীন নেত্রী ছিলেন। আমার একটা স্মৃতি কথা না বললেই নয়। 2007 সালে যখন ম্যাডাম গ্রেপ্তার হন 111-এ, তখন 2007 সালে আমি ব্যক্তিগতভাবে সংসদ ভবনের ওখানে যে সাবজেল ছিল ওখানে যেতাম প্রতিদিন। এবং 2008 সালে যখন উনি মুক্তি পান, ওনার শ্বশুরবাড়িতে ম্যাডাম দাওয়াত খাওয়াইছিলেন, আমাদেরকে নিয়ে গেছিলেন, মানে সারা বাংলাদেশের মানুষ ওখানে গিয়েছিল মুক্তি পাওয়ার পর। আমি নিজেও গিয়েছিলাম। খাবার টেবিলে যখন বসলাম তখন ম্যাডাম প্রত্যেকটা টেবিলে যেয়ে খোঁজখবর নিচ্ছে এবং আমাদের টেবিলেও আসছিল। বোঝাই যায় না যে উনি একজন বিরোধী দলের নেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী, মনে হয় যে আপনজন ছিল। এরকম ভাবে আমাদেরকে দেখেছেন এবং খোঁজখবর নিয়েছেন এবং সারা বাংলাদেশের মানুষের খোঁজখবর নিয়েছেন। তার একটা বড় গুণ, তিনি আমাদেরকে ছেড়ে চলে যান নেই। তার ছোট ছেলে হারাইছেন, বড় ছেলে নির্বাসনে ছিলেন, তারপরেও আমাদের এখানেই ছিলেন। কত অত্যাচার করছে, তারপরে তিনি সকল অত্যাচার সহ্য করে ছেলে হারানো বেদনা, আমাদের চেয়ে বেশি নির্যাতিত ছিলেন আমাদের নেত্রী এবং অনেক কিছু হারাইছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আজ উনি চলে গেছেন। সকাল 7টায় যখন খবর পেলাম, আমি থাকি এলাকায় এবং এই থানার বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য, ছোট কর্মী হিসাবে আমি খবর পেয়ে সকাল 7টার থেকে এখানে আসি এবং উপরেও গেছিলাম, মহাসচিব বিবৃতিও দিয়েছেন, শুনলাম এবং এখনও আছি। এইভাবে ম্যাডাম সকল মানুষকেই ভালোবাসতেন এবং আপসহীন ছিলেন এবং বাংলাদেশের একজন রক্ষকও ছিলেন, আমাদের অভিভাবকও ছিলেন এবং পুরো বাংলাদেশ না, পুরো এশিয়া মহাদেশের জনপ্রিয় নেত্রী ছিলেন। শুধু এশিয়া মহাদেশ বলবো না, সারা পৃথিবীর জনপ্রিয় নেত্রী ছিলেন আমাদের নেত্রী। এবং আমাদের নেত্রীকে যদি এভাবে স্লো পয়জন না দিত, অত্যাচার না করতো, আমাদের নেত্রী আরো বেঁচে থাকতেন এবং আরো সুস্থ থাকতেন, আমাদের মাঝে আসতেন, ইলেকশন করতেন, আমরা যেতাম নেত্রীর পেছনে। আজকে আমরা নেত্রীকে হারাইছি। আপনাদের প্রতি সমবেদনা। আসলে রবিন, আপনি তো পরিস্থিতিটা বুঝতেই পারছেন, আপনি নিজেও জানেন যেই সময়গুলোর কথা বলা হচ্ছে, এই সময়গুলোতে তার যে নেতৃত্ব এবং তার যে একাকিত্বের যে জীবন, সেই জীবনেও থাকা অবস্থাতেও তিনি তার যে রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞা তিনি যেভাবে ধরে রেখেছিলেন এবং সব সময় তিনি বাংলাদেশে থাকার কথা, বাংলাদেশের মানুষের সাথে থাকার কথা এবং বাংলাদেশের মানুষই তার একমাত্র আত্মীয়, এই যে কথাগুলো তিনি বলেছেন, এই কথাগুলোই কিন্তু এখন আসলে চির অবিস্মরণীয় হয়ে থাকছে, ভাস্বর হয়ে থাকবেও। অনেক ধন্যবাদ সহকর্মী আকলাক মুস্তাফা। একটু জানিয়ে রাখি দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টা নাগাদ ইন্তেকাল করেন এবং তার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে সময় হাসপাতালে এসেছেন। কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে, তিনি তার সোশ্যাল মিডিয়ায় যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেখানে তিনি একটি বিবৃতিও দিয়েছেন। তিনি বলেছেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও
ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে। দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের স্থায়ী কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে গুলশানে। দল চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভা শেষে ব্রিফ করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। জন্য সংগ্রাম করা আপসীর নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন একজন নেত্রী, যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। সেই অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে এই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আর যখন বিরোধী দল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল। ওই ক্ষতির পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে, নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন না। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিকমিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবে। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান
যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা এবং দাফন কার্যের সুচারুরূপে সমাধা করতে। সব শেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। আমরা আবারও সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তগুলো জানাচ্ছিলেন। তিনি জানাচ্ছিলেন সরকারের সঙ্গে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ এবং বিএনপি গৃহীত পদক্ষেপ সবকিছু আসলে সমন্বয় করে একযোগে কাজ করবেন। তারা নেতাকর্মী সাধারণ মানুষ প্রত্যেককে শৃঙ্খলা মানার আহ্বান জানানো হচ্ছে, সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা করা হয়েছে। জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং জানাজা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই আসলে দাফন করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আমাদের সহকর্মী আলামিন হক অহন রয়েছেন জিয়া উদ্যানে, সরাসরি যাচ্ছি তার কাছে। অহন, সেখানে কোনো ধরনের তৎপরতা কি চোখে পড়ছে আপনার? অর্থাৎ দাফন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বেশ কিছু প্রস্তুতির ব্যাপার স্যাপার রয়েছে, সেসব কি এখন কোনো দৃশ্যমান অগ্রগতি কোনো কিছু চোখে পড়ছে কিনা, কোনো ধরনের তৎপরতা? তাকে এখানেই সমাহিত করা হবে অর্থাৎ জিয়া উদ্যানে। সেই জন্য যে পরিস্থিতি কিংবা প্রস্তুতি সেটি যদি আমি একটু দেখাই, একেবারেই সংসদ ভবনের পাশে, এবং এটি একটি সংসদ ভবনেরই সামনের যে একটি উদ্যান, সেটি তার মাঝখানেই জিয়ার কবর সমাধিস্থ করা হয়েছিল 1981 সালের জুনে, এবং তার পাশেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। এবং এটি প্রায় 100 একরের একটি উদ্যান এবং সেই উদ্যানের সামনে একটি লেক রয়েছে এবং ক্রিসেন্ট আকৃতির ব্রিজও আছে, অর্থাৎ এটি একটি দৃষ্টিনন্দন জায়গা। এবং সেখানেই অর্থাৎ তার স্বামীর পাশেই তাকে সমাহিত করার জন্য যে সব পরিকল্পনা করা দরকার সেটি নেওয়া হয়েছে। এবং এটি জানিয়ে রাখি, এটি সংসদ ভবনের যে এলাকাটি রয়েছে তার মধ্যেই এটি পড়ে। এবং আমরা দেখেছি শুধু এখানে জিয়ার সংসদ ভবন এলাকায় শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নয়, এবং তার সমাধি ছাড়া আরও কিছু কবরও কিন্তু এখানে আশেপাশে রয়েছে। এবং যে কারণেই এবং এটি একটি রাষ্ট্রীয় মর্যাদার প্রতীকের অংশ, সেই রাষ্ট্রীয় মর্যাদার প্রতীকের অংশ হিসাবে এই সব স্থানগুলো বেছে নেওয়া হয়। এবং সেটি জিয়ার ক্ষেত্রে 1981 সালে যেমন বেছে নেওয়া হয়েছিল এবং তার জানাজা হয়েছিল মানিক মিয়া এভিনিউতেই, সেই মানিক মিয়া এভিনিউতেও বেগম খালেদা জিয়ার জানাজা হবে। সেই সময় 1981 সালে যখন তার জানাজা হয়, এবং তারপরে ঠিক জানাজা স্থলের 250 মিটারের মধ্যেই এই কবরস্থান, এই কবরের জায়গাটি, এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। এবং সেটি আমি বলছিলাম যে রাষ্ট্রীয় মর্যাদার যে প্রতীক সেটির অংশ হিসাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে সম্মাননা যে দেওয়া হয় সেটির অংশ হিসাবে, প্রতীক হিসাবেই এইসব কবরস্থানগুলো সাধারণত রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ স্থানেই হয়ে থাকে, এবং সেটির অংশ হিসাবে বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে। আমরা দেখেছি এখন পর্যন্ত ঘণ্টাখানেক আগে এই কবরস্থানটি মার্বেল পাথর দিয়ে, যেহেতু এটা একেবারে বেষ্টিত, যে কারণে এর পাশেই যদি কবর দিতে হয় মার্বেল পাথরগুলো সরাতে
সরাতে হবে অথবা ভাঙতে হবে, যে কারণে সেই প্রস্তুতি আমরা দেখেছি মাপযোগ করার ক্ষেত্রে, অর্থাৎ একটি কবরের কতটুকু জায়গা দরকার, এবং এটি এখন পর্যন্ত একটি দৃষ্টিনন্দন স্থাপনা। আমি বলছিলাম একই সঙ্গে তার যে জিয়ার যে সমাধিটি সেটি কিন্তু একেবারে প্যারালাল সংসদ ভবনের একটি গেট থেকে সোজাসুজি যে ক্রিসেন্ট ব্রিজটি হয়ে আসলো তার যে পথটি ধরে সেখানেই একেবারে সামনে, যেহেতু অর্থাৎ চারদিক দিয়েই একেবারে মধ্যখানে দেখা যায়, যে কারণেই এটির যে দৃষ্টিনন্দন অবস্থা সেটিকে ঠিকঠাক রেখে সেই কবরস্থানের পাশে কোন অংশে বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে সেটির জন্য মাপযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু এটি মার্বেল পাথরের একদম সম্পূর্ণ বেষ্টনী আকারে দেওয়া হয়েছে, সেগুলো ভাঙার কাজ কিন্তু এখনো শুরু হয়নি, যেহেতু সময় আছে, আগামীকাল 2টায় কবরস্থ করা হবে তাকে, যে কারণে হয়তো আরো ঘন্টা 2-এর মধ্যেই যে পরিকল্পনা করা হয়েছে সেটির মধ্যে সেসব কার্যক্রম আসলে শুরু হবে। অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন হক অহন। কেবল বাংলাদেশেই নয়, প্রভাবশালী নারী নেত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও উজ্জ্বল এক নাম খালেদা জিয়া। তাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আন্তর্জাতিক অঙ্গনেও। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন বিশ্ব নেতারা। বিএনপি নেত্রী পরিবার ও দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচারের কিছুক্ষণ পরই এক্স হ্যান্ডেলে শোক জানিয়ে পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিএনপি নেত্রীকে পাকিস্তানের বন্ধু আখ্যা দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন। শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে পাকিস্তান, এমন মন্তব্য করেন শেহবাজ। বাংলাদেশের নাগরিক ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদানের প্রশংসা করেন তিনি। ভারত বাংলাদেশ সম্পর্কে বিএনপি নেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন মোদী। 2015 সালে ঢাকায় দুজনের সাক্ষাতের কথাও তুলে ধরেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন খালেদা জিয়া। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে বলেও উল্লেখ করা হয় পোস্টে। বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জার্মানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ঢাকাস্থ জার্মান দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালেদা জিয়া। জার্মানির সাথে তার সম্পর্কের কথাও উল্লেখ করা হয়। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে মালদ্বীপ, চীন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নও। এছাড়াও শোকবার্তা দিয়েছে জাতিসংঘ, বিমস্টেক সহ বিভিন্ন সংস্থাও। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।